সোফিয়ার স্বপ্ন একদিন রাজকুমার আসবে আর তাকে তার জীবন সঙ্গী করে তুলে নিয়ে যাবে, কিন্তু সে দেখতে তেমন সুন্দর না হয় সবাই তাকে প্রতিনিয়ত অনেক অপমান অপদস্থ করত। তাই সে নিজেকে সুন্দর করতে একের পর এক চেষ্টা চালিয়ে যায়। সেই জামানায় প্লাস্টিক সার্জারি অনেক কষ্টকর হলেও সে সব কষ্ট সহ্য করে নেয়। এমনকি এক মহিলার কথায় সুন্দরী হতে সে তো জোকও খেয়ে ফেলে। কিন্তু এত কিছুর পরও যখন রাজকুমার তাকে বাদ দিয়ে তার সুন্দরী সৎবোনকে বেছে নেয়, তখনই তো তার মাথা খারাপ হয়ে যায়। এবার সে শুরু করে ভয়ঙ্কর সব পাগলামি। কিন্তু এই পাগলামির শেষ পরিণতি কি হতে চলেছে, চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প দ্য আগলি স্টেপ সিস্টারে। শুরুতে আমাদেরকে একটা মেয়েকে দেখানো হয়, তার নাম হলো সোফিয়া। সোফিয়া ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্ন দেখছিল। সে তার ঘুমের মধ্যে একজন প্রিন্সকে দেখতে পায় আর তার সাথে জঙ্গলের মধ্যে খুব সুন্দর রোমান্টিক সময় কাটানোর কথা ভাবে। কিন্তু তখনই তার মা এসে তার ঘুম ভাঙিয়ে দেয়। আমরা দেখতে পাই সোফিয়ার হাতে একটা গল্পের বই ছিল, যেখানে কিনা একজন প্রিন্সের সাথে একটা সুন্দরী মেয়ের রোমান্টিক লাভ স্টোরি লেখা। আসলে এই বই পড়েই সোফিয়া সব সময় নিজেকে ওই সুন্দরী মেয়েটির জায়গায় কল্পনা করত আর নিজে নিজেই অনেক বেশি হ্যাপি হয়ে যেত। কিন্তু আসল জীবনে তো সোফিয়া মোটেই সুন্দর ছিল না। তার কথা বলার ধরন, তার চলাফেরা, এগুলো কোনো কিছুই সুন্দর ছিল না। তাছাড়া তার দাঁত আঁকা বাঁকা থাকায় তার মা তাকে তাতে ব্রেসেস করিয়ে দিয়েছিল, যার জন্য সে হাসলে তাকে আরো বেশি উদ্ভট লাগতো। মোট কথা বলতে গেলে সোফিয়া মোটেই কোনো সুন্দর মেয়ে ছিল না। যাক, এরপর আমরা জানবো তার পরিবারের ব্যাপারে। তার পরিবারে তার মা রয়েছে এবং ছোট বোন জিনি। তার বাবা অনেক আগেই মারা গেছে, কিন্তু মারা যাওয়ার আগে তার মায়ের জন্য বেশ ভালো অর্থ সম্পত্তি রেখে গেছে, যাতে তাদের জীবনযাপন করতে কোনো ধরনের কষ্ট না হয়। তো আজ আমরা জানতে পারি সোফিয়ার মা তাদের শহরের বিত্তবান একটা লোকের সাথে কিছুদিন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। আর আজ তারা সবাই মিলে ঘোড়ার গাড়িতে করে সেই লোকের বাড়ির দিকেই যাচ্ছে, কারণ আজ তাদের মায়ের সাথে লোকটির বিয়ে হবে আর এরপর থেকে তারা সেখানেই থাকবে। সবাই বেশ আনন্দ করতে করতে যাচ্ছিল। তো অনেক দূর পথ চলে তারা বিত্তবান সেই লোকটির বাসায় চলে আসে। সেখানে গেলে আমরা দেখতে পাই লোকটির ওয়াইফ আগেই মারা গেছে আর তার পরিবার বলতে তার একটা মাত্র মেয়েই ছিল। তার মেয়েটির নাম হলো আলফা। আলফা দেখতে প্রচন্ড সুন্দরী, তার চোখ, নাক, চুল সবকিছুই ছিল অনেক বেশি পারফেক্ট। সোফিয়া যখন প্রথমবার তাকে দেখে তখন সে তো তার দিকে তাকিয়েই থাকে যে এত সুন্দর মানুষ কিভাবে হয়। আর আলফাও তাদেরকে অনেক সুন্দর একটা হাসি দিয়ে ওয়েলকাম জানায়। আর সেই দিনই সোফিয়ার মায়ের সাথে আলফার বাবার বিয়ে হয়ে যায়। সবাই বেশ হ্যাপিই ছিল। সোফিয়া আর আলফা যেহেতু সমবয়সী ছিল, তাই দেখা যায় আলফা সোফিয়াকে তাদের বাসা ঘুরিয়ে দেখাতে নিয়ে যায়। সেখানে সে সোফিয়াকে তাদের বাসায় কাজ করা একটা ছেলের সাথে পরিচয় করিয়ে দেয়। এই ছেলেটির নাম হলো জনি। জনি আলফাদের বাসাতে ঘোড়াশালে কাজ করত। সোফিয়াও তখন ঘুরে ঘুরে সবটা দেখতে থাকে। সবকিছু তার অনেক বেশি পছন্দ হয়। এরপর দেখানো হয় আলফা সোফিয়ার হাতে রোমান্টিক নোবেলটা খেয়াল করে, তাই সে তাকে এটা নিয়ে জিজ্ঞাসা করতে থাকে। তখন সোফিয়া তাকে বলে যে তার কাছে এই নোবেল অনেক বেশি পছন্দ আর সেই প্রিন্সকেই বিয়ে করতে চায়। সেই প্রিন্সকে নিয়ে সবসময় স্বপ্ন দেখে। এরপরই দেখানো হয় তারা সবাই মিলে একসাথে ডিনার করতে বসে। আর যেহেতু তাদের বিয়ে হয়েছে, তাই আলফার বাবা এবং সোফিয়ার মা মিলে একসাথে তাদের ওয়েডিং কেক কাটে। কিন্তু তখনই দেখানো হয় কেক কাটার পরে আলফার বাবা কেকের একটা অংশ সোফিয়ার মুখের উপর ছুঁড়ে মারে। তাকে দেখে মনে হয় যে সে সোফিয়াকে ঘৃণা করে এমনটা করছে, কিন্তু এটা করে সে হাসতে থাকে। তখন সোফিয়া মনে করে যে সে হয়তো মজা করেছে, তাই সেও তার সাথে সাথে হাসতে থাকে। কিন্তু তখনই ঘটে বিপত্তি। হঠাৎ করে আলফার বাবার কষ্ট হতে থাকে। সে ঠিক করে শ্বাস নিতে পারছিল না আর এমনই ছটফট করতে করতে হঠাৎ করেই সে আলফার মুখের উপরেই রক্ত বমি করে সেখানেই মারা যায়। এই দৃশ্য দেখে তারা সবাই অনেক বেশি আশ্চর্য হয়ে যায় যে এটা হঠাৎ করে কি হলো আর কিভাবেই বা হলো। তারা সবাই যেন সেখানে স্তব্ধ হয়ে যায়। এরপর আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই সকাল সকাল 3 জন লোক আলফাদের বাসায় প্রবেশ করেছে। এদিকে আমরা সোফিয়াকে দেখি, সে খাবার নিয়ে আলফার রুমে যায়। আলফা তখনও পর্যন্ত অনেক বেশি কান্নাকাটি করছিল, আর করবে নাই বা কেন। তার তো জীবনে তার বাবা ছাড়া আর কেউ ছিল না, সেও এখন মারা গেল। তাই সে নিজেকে অনেক একা মনে করছিল। সোফিয়া তখন তার রুমে প্রবেশ করে আর তার খাবার সেখানে রেখে আসে। সে খেয়াল করে যে আলফা ঘুমিয়ে রয়েছে, তাই তখন সে সেখানে বসে
আলফা যেই সাজসজ্জার জিনিসগুলো ব্যবহার করত সেগুলো ধরে ধরে দেখতে থাকে। কিন্তু তখনই আলফা তার দিকে ফিরে তাকায় আর বলতে থাকে যে সে যেন এখান থেকে চলে যায়, তার কোনো কিছুই ভালো লাগছে না, তাকে যেন একটু একা থাকতে দেয়। সোফিয়া তখন তাকে বলে যায় সে তো এখানে তাকে খাবার দিতে এসেছিল আর তার এখন কান্নাকাটি বন্ধ করা উচিত। কিন্তু তখনই হঠাৎ করে আলফা অনেক বেশি রেগে যায় আর তাকে বলতে থাকে যে সে যেন তাকে জ্ঞান দিতে না আসে। আর সে কেন কান্নাকাটি করবে না? তার বাবা আগের দিনই মারা গেল, তার কি কষ্ট হবে না? সোফিয়ার কি একদমই মনুষ্যত্ব বলে কিছু নেই নাকি? সোফিয়া তার এমন আচরণের কারণ বুঝতে পারে না, কিন্তু আলফা তাকে কথা শোনাতেই থাকে। আলফা সোফিয়াকে বলে যে তাদের মতো এমন খারাপ দেখতে মেয়েদেরকে তার বাবা কখনোই বাড়িতে তুলতো না, যদি কিনা তার মায়ের টাকা না থাকতো। তার মায়ের টাকা দেখেই তো তার বাবা তাদেরকে বাড়ি তুলতে রাজি হয়েছিল। এ কথা শুনে তখন সোফিয়া তো অনেক বেশি অবাক হয়ে যায়। তার মানে আলফার বাবা তার মাকে শুধুমাত্র টাকার জন্য বিয়ে করেছে। তার মানে এটাও দাঁড়ায় যে আলফার বাবার কাছে আর কোনো টাকা বাকি নেই। এই কথা শুনেই তো সে তখনই দৌড় দিয়ে তার মায়ের কাছে যেতে থাকে আর তাকে গিয়ে জানাতে থাকে যে আলফার বাবার কাছে কোনো টাকা নেই। কিন্তু ততক্ষণে যে 3 জন লোক এখানে এই বাড়িতে এসেছিল তারা অলরেডি সোফিয়ার মাকে এ ব্যাপারে সবটা জানিয়ে দিয়েছে। আলফার বাবার তো কোনো টাকা ছিলই না, তার উপর এই বাড়িটিও সে বন্ধক রেখেছিল। এখন সোফিয়ার মাকে বাড়ি ছাড়িয়ে থাকতে হবে, কারণ সে তো তার আগের বাড়ি বিক্রি করে এখানে চলে এসেছিল। এই সব কিছু বলে লোকগুলো যখন চলে যায় সোফিয়ার মা তখন প্রায় জ্ঞান হারিয়ে ফেলছিল যে সে কিভাবে আলফার বাবাকে বিয়ে করেছিল আর এখন তার সাথে এসব কি হচ্ছে। সেই সবকিছু ভেবে অনেক বেশি কষ্ট পেতে থাকে আর বলতে থাকে যে এই বয়সে তার জন্য এত ধনী একজন লোক পাঠানো মোটেই সহজ ছিল না। আর এখন এসে যদি তার জানতে হয় যে এত কষ্ট করে তার ফল একদম শূন্য, তাহলে সে কিভাবে বাঁচতে পারবে? তখন সোফিয়া তার মায়ের কাছে বসে তাকে সান্ত্বনা দিতে থাকে আর বলতে থাকে যে সে যেন চিন্তা না করে, সে নিজেই প্রিন্সকে বিয়ে করবে আর তাদেরকেও কখনো আর টাকা নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু তখন তার মা তাকে বলতে থাকে যে সে কি তার চেহারা আয়নায় দেখেছে? এই চেহারা নিয়ে কোন প্রিন্স তাকে বিয়ে করবে শুনি? আর তাছাড়া তার ছোট বোন তো এখনো পর্যন্ত বড়ই হয়ে পারল না। এসব নিয়ে সে সেখানে নিরাশ হয়ে পড়ে থাকে। এরপর সোফিয়া তার রুমে এসে নিজের চেহারা দেখতে থাকে। এইদিকে আমাদেরকে আলফাকে দেখানো হয় সে তার বাবার লাশের কাছে যায় আর সেখানে গিয়ে তার মায়ের কাছে প্রার্থনা করতে থাকে যে তার ভাগ্য যেন কোনোভাবে পরিবর্তিত হয়ে যায়। সে প্রার্থনা করতে থাকলে সেখানেই তার পাশে একটা সাদা কবুতরকে দেখতে পায়। কি জানি তার ভাগ্যে কি লেখা আছে, তা তো আমরা সামনেই জানতে পারবো। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়। আমরা সোফিয়াকে দেখতে পাই সে তার রুমে শুয়েছিল। তখন হঠাৎ করেই বাইরে রাজপ্রাসাদ থেকে কোনো একজনের আসার খবর পায় সে। তখনই তাড়াতাড়ি করে নিচে গিয়ে দেখে রাজপ্রাসাদ থেকে একটা লোক কিছু সংবাদ তাদের পুরো শহরে ছড়িয়ে দেওয়ার জন্য এসেছে। আর তা হলো কয়েক মাসের মধ্যেই রাজপ্রাসাদে একটা বিশাল বড় বল পার্টির আয়োজন করা হবে। সেখানে শহরের সকল কুমারী মেয়েদেরকে আমন্ত্রণ করা হয়েছে আর তাদের সবার মধ্যে থেকে প্রিন্স একজনকে নিজের জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করবে। এই কথা শুনে তো সোফিয়া অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। সে দেখতে পায় আলফা আগে থেকে সেই লোকের কাছ থেকে বলরুমের একটা টিকিট নিয়ে নেয়। এরপর সোফিয়াও সেখানে গিয়ে একটা টিকিট চায়। লোকটি তখন তার কাছে তার বংশ পরিচয় চায়, কিন্তু সে তো কিছুতেই বলতে পারছিল না। তখন আলফা লোকটিকে বলে দেয় যে সোফিয়া হলো তার সৎ বোন। লোকটি তখন তার টিকিটে আলফার সৎ বোন লিখে দেয়। সোফিয়া তো টিকিট পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। সে দৌড়ে তার মায়ের কাছে গিয়ে এই ব্যাপারে জানায়। পরবর্তী দৃশ্যে দেখানো হয় সোফিয়ার মা তাকে দিয়ে শহরের সবচেয়ে ভালো প্লাস্টিক সার্জনের কাছে যায়। সেখানে গিয়ে লোকটি সোফিয়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। এরপর বলতে থাকে যে প্রথমে তার দাঁতের ব্রেসেস রিমুভ করতে হবে, এরপর তার নাক ঠিক করে দিতে হবে। সোফিয়ার মা তাকে এটা করতে বললে সে সোফিয়ার দাঁতের ব্রেসেস রিমুভ করে দেয়। এরপর সেই যুগের মতো করে ব্রুটাল উপায়ে সে সোফিয়ার নাক সার্জারি করে। রীতিমতো সোফিয়ার নাকের উপরে কোনো প্রকার অ্যানেস্থেসিয়া ছাড়াই সার্জারি করা হয়। সোফিয়া তো এতে প্রচুর ব্যথা পায় আর একভাবে চিৎকার করে। কিন্তু তাদের এই প্লাস্টিক সার্জারির লোগোতেই লেখা ছিল যে বিউটি ইজ পেইন। তো সুন্দর হতে হলে তো তাকে এই কষ্ট সহ্য করতেই হতো। এরপর দেখানো হয় সোফিয়ার নাকে একটা মোল্ড পরিয়ে দেওয়া হয়েছে, কারণ সেখানে সদ্য সদ্য সার্জারি হয়েছে। এই ঘা শুকাতে কিছুদিন সময় লাগবে। আমরা তখন দেখতে পাই যে সকল মেয়েরা বলরুমে যাবে তাদেরকে প্রিন্সের সামনে উপস্থিত হওয়ার জন্য রেডি করতে তাদের সবাইকে একটা বিশেষ স্কুলে ভর্তি করা হয়। সেখানে তাদের দুজন ট্রেনার তাদেরকে ডান্স, তারপর হাঁটার ধরন, কথা বলার ধরন এই সব কিছু শিখিয়ে ট্রেন করবে।
সোফিয়াও সেখানে জয়েন করে। প্রথম দিন সে খুব ভালোই ডান্স করছিল, কিন্তু তার চেহারার জন্য সেখানে থাকা টিচার তাকে বকা দিয়ে একদমই পেছনের সারিতে পাঠিয়ে দেয় আর সেখান থেকে ডান্স করতে বলে। তার বদলে সে আলফাকে সবার সামনে ডান্স করার জন্য ডাকে। সোফিয়া তখন অনেক বেশি কষ্ট পায়। এরপর আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। তারা সবাই মিলে ডিনার করার জন্য বসে। তখন আলফাকে দেখা যায়। সে সোফিয়ার মাকে বলতে থাকে যে সে তো তার মেয়ের চেহারার চিকিৎসার পেছনে অনেক টাকা ব্যয় করছে, কিন্তু এইদিকে যে তার বাবার লাশ 2 দিন ধরে শ্রাদ্ধ ব্যতীত বসে বসে পচে যাচ্ছে, এ ব্যাপারে সে কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? সে কেন তার বাবার শ্রাদ্ধের আয়োজন করছে না? সোফিয়ার মা তো আগে থেকে আলফার বাবার উপর অনেক বেশি রেগেছিল, তাই সে কিছুটা ইচ্ছে করেই তার লাশের সৎকার করছিল না। তাছাড়া সে আলফাকে বলতে থাকে যে শ্রাদ্ধ আয়োজন করার জন্য টাকার প্রয়োজন হয়, তার যখন সেটা করার মতো পর্যাপ্ত টাকা থাকবে তখনই সে সেটা করবে। আর ততক্ষণ পর্যন্ত আলফার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সে যেন নিজে তার বাবার শ্রাদ্ধের কোনো ব্যবস্থা করে, কারণ সে তার ইচ্ছা মতোই করবে। এগুলো শুনে আলফা খুবই রেগে যায় আর সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় তার বাবার কথা মনে পড়লে সে তার বাবার লাশের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে তার পুরো শরীরে পোকা ধরে গেছে, এমনকি তা পচে গলে পড়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে সে তখন চিৎকার করে ওঠে, কিন্তু এতে কোনোই লাভ হয় না। তাছাড়া লোকটা কিছুটা এমন শাস্তি ডিজার্ভও করে। যাকে পরদিন আমাদেরকে দেখানো হয় সোফিয়া আলফা দুজনেই তখন তাদের সেই ট্রেনিং স্কুলে ছিল। সেখানে গিয়ে আজ তারা ডান্সের পরীক্ষা দেয়। তখন সোফিয়া অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ কিছুক্ষণ পরেই তাদেরকে যারা যারা সিলেক্ট হয়েছে সেই নাম জানিয়ে দেয়া হবে। সে তো সিলেক্ট হবে না কিনা সেটা নিয়েই ভাবতে থাকে, কিন্তু যখন নাম অ্যানাউন্স করা হয় তখন সে দেখে সবার শেষে তার নাম রয়েছে। তার মানে যে করেই হোক সে সিলেক্ট হয়ে গেছে। এটা দেখে সে তখন খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর দেখানো হয় টিচার তাদেরকে আরো একটা নতুন ডান্স শেখায়। এরপর তাদের মধ্যে যারা যারা এই ডান্স করে দেখাতে পারবে তাদেরকে হাত তুলতে বলে। সবাই হাত তুললে সোফিয়াও তার হাত তোলে। এই টিচার আগে থেকেই সোফিয়াকে তার চেহারার জন্য খুব একটা পছন্দ করত না, তাকে যখন সুযোগ পেত তখনই অপমান করত। তো সোফিয়া হাত তুলেছে দেখে সে এবার তাকে ডান্স করার জন্য ডাকে। দেখা যায় সোফিয়া বেশ ভালোই করছিল, কিন্তু টিচার তারপরও তাকে সবার সামনে অপমান করে। সে সোফিয়াকে এটাও বলে যে তার মা তাকে অনেক টাকা দিয়েছিল, এর জন্য সে তাকে এখনো পর্যন্ত তার স্কুলে রেখেছে, তা না হলে সে কবেই তাকে বের করে দিত। তার কথায় সোফিয়া অনেক বেশি কষ্ট পায়, তার নিজেকে নিয়ে অনেক বেশি ইনসিকিউর ফিল হতে থাকে। এরপর দেখানো হয় টিচার আলফাকে ডেকে তার ডান্স দেখে অনেক বেশি প্রশংসা করতে থাকে। সোফিয়া তখন এক কর্নারে দাঁড়িয়ে খুব কান্না করছিল, কারণ সে এত ভালো ডান্স করার পরও তার চেহারার জন্য তাকে এত কথা শোনানো হলো। এরপর রাতের বেলা আমাদের দেখানো হয় সোফিয়ার মা তাকে পরানোর জন্য আলফার একটা সুন্দর গাউন নিয়ে আসে, কিন্তু সোফিয়া মোটা হওয়ায় তারা সবাই মিলে তাকে এটা পরানোর চেষ্টা করলেও ঠিক করে পরাতে পারে না। সোফিয়ার মা তখন খুবই রেগে যায় আর রুম থেকেই চলে যায়। বেচারি সোফিয়া আয়নায় নিজেকে দেখতে থাকে আর অনেক বেশি ইনসিকিউর ফিল করতে থাকে। নিজেকে নিয়ে সে একদমই নিরাশ হয়ে গিয়েছিল। এরপর আমাদেরকে দেখানো হয় তাদের সবাইকে তাদের ট্রেনিং সেন্টারের আর একজন টিচার এক এক করে তাদেরকে মেন্টালি স্ট্রং করার জন্য তার অফিসে ডাকতে থাকে। আলফা যখন বের হয়ে যাচ্ছিল তখন টিচার তার অনেক প্রশংসা করে আর তাকে বলতে থাকে যে সে যদি তার কথা মতো সব কাজ করে তাহলে নিশ্চয়ই প্রিন্স তাকে অনেক বেশি ভালোবাসবে। আলফা তখন খুবই খুশি হয়ে যায় আর সেখান থেকে চলে আসে। এরপর সোফিয়াকে ডাকা হয়। সোফিয়া তার সামনে অনেক বেশি কান্নাকাটি করছিল। সে বলতে থাকে যে সে দেখতে অনেক বেশি খারাপ, তাকে প্রিন্স কখনোই পছন্দ করবে না। কিন্তু তখন এই ট্রেনার তাকে বলতে থাকে যে সে এত দূরে এসেছে, তার মানে সে অনেক বেশি স্ট্রং। এরপর সে সোফিয়ার কাছে তার নাক দেখতে চায়। সেটা দেখে সে বলতে থাকে যে সোফিয়ার মধ্যে সে নিজেকে দেখতে পাচ্ছে। সোফিয়া তখন তাকে বলে যে সে তো অনেক বেশি সুন্দরী, সে তার মধ্যে কিভাবে নিজেকে দেখতে পায়। তখনই ট্রেনার তাকে বলে যে ভেতরে যেটা আছে সেটা বেশি ম্যাটার করে। এটা বলেই সে তার আলমারি থেকে একটা ছোট বক্স এনে সোফিয়ার হাতে দেয় আর আবারও বলে যে ভেতরে যেটা আছে সেটাই ম্যাটার করে। আমরা একটু পরে এই ছোট বক্সের মধ্যে কি রয়েছে তা জানতে পারবো। এরপর আমাদেরকে দেখানো হয় সোফিয়া বাসায় গিয়ে তার ছোট বোন জিনিকে নিয়ে জঙ্গলের একটা সুন্দর জায়গায় ঘুরতে যায়। সেখানে গিয়ে সোফিয়া জিনিকে বলে যে সে তার সাথে একটা কথা শেয়ার করতে চায়, কিন্তু সে যেন তাকে প্রমিস করে যে সে কাউকে এই ব্যাপারে জানাবে না। জিনি তখন প্রমিস করলে সোফিয়া তাকে ট্রেনারের দেওয়া সেই ছোট বক্সের ভেতরে কি রয়েছে সেটা দেখায়। তার মধ্যে আসলে একটা জোকের ডিম ছিল। সোফিয়া তখন জিনিকে বলতে থাকে যে সে যদি এটা খেয়ে নেয় তাহলে সে যতই খাবার খাক না কেন কখনোই মোটা হবে না।
আর খুব দ্রুত গতিতে সে মোটা থেকে চিকন হয়ে যাবে। এই কথা শুনে তখন জিনি তাকে বলতে থাকে যে তার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি, তার এমনটা করা মোটেই ঠিক হবে না, আর নিশ্চয়ই তাকে এমনটা করতে তাদের মা বলেছে। তখন সোফিয়া বলে যে তার মা এই ব্যাপারে কিছুই জানে না, তাই জিনিও যেন তাকে এ ব্যাপারে কিচ্ছু না জানায়, আর তাছাড়া তাকে প্রিন্সকে যে করেই হোক বিয়ে করতেই হবে। তখন তার এই কথাগুলো শুনে জিনি অনেক বেশি বিরক্ত হয়ে যায় আর তার ঘোড়া নিয়ে সেখান থেকে চলে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে জনিকে দেখানো হয় সে আলফাদের ঘোড়াদের খেয়াল রাখছিল। তখনই তার কাছে আলফা আসে, আর তখন আমরা তাদের মধ্যে থাকা গোপন সম্পর্কের কথা জানতে পারি। আসলে তারা অনেক বছর ধরেই একে অপরকে অনেক বেশি ভালোবাসে। আলফা জনিকে ফেলে এখন প্রিন্সকে বিয়ে করার কথা ভাবছে, এটা জানতে পেরে জনি তার উপরে অভিমান করে, কিন্তু আলফা তখন তাকে বলে যে সে তাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু বেঁচে থাকতে হলে তাকে প্রিন্সকে বিয়ে করতেই হবে। তারা দুজনেই তখন অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে আর আবেগে বশীভূত হয়ে একে অপরকে কিস করতে শুরু করে। আবারও আমাদেরকে সোফিয়াকে দেখানো হয়, সে জিনি সেখান থেকে চলে যাওয়ার পরে বক্সের মধ্যে থাকা সেই জোকের ডিমটা খেয়ে নেয়, না জানি এখন তার সাথে কি হবে। কিন্তু এরপর দেখানো হয় সে যখন সেখান থেকে বাসায় চলে আসবে তখন পথে সে কয়েকজনের কথা বলার আওয়াজ শুনতে পায়। সে তখন একটু দূর থেকে দেখার চেষ্টা করলে সেখানে এই রাজ্যের প্রিন্সকে দেখে, কিন্তু রাজকুমারকে আমরা আসলে যেমনটা কল্পনা করে থাকি এই রাজকুমার মোটেই সেরকম ছিল না। তার খুবই বেয়াদব দুটো বন্ধু ছিল, আর তার সাথে সাথে রাজকুমার নিজেও খুব বেশি বেয়াদব ছিল। তারা সেখানে দাঁড়িয়ে বিভিন্ন রকম বিচ্ছিরি অঙ্গভঙ্গি করছিল, কিন্তু রাজকুমারের স্বভাব যেমনই হোক না কেন সে দেখতে একদম সোফিয়ার স্বপ্নের মতো ছিল। এই জন্য সে তাকে এরকম উল্টোপাল্টা কাজ করতে দেখেও তার খারাপ লাগে না, তার তো তাকে অনেক বেশি ভালো লাগে, এতই বেশি ভালো লাগে যে খুশিতে তার চোখে পানি চলে আসে। সে রীতিমতো কান্না করতে থাকে। দূর থেকে দেখতে তার ভালো লাগছিল না, তাই সে একটু কাছ থেকে দেখার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই সে শব্দ করলে রাজকুমার তাকে দেখে ফেলে। তবে তাকে দেখে রাজকুমার খুবই অসম্মান করে কথা বলে। তার চেহারা নিয়ে সে আর তার বন্ধুরা অনেক ঠাট্টা তামাশা করতে থাকে, কিন্তু তাতেও সোফিয়ার কিছুই যায় আসে না। প্রিন্সের সৌন্দর্য দেখেই তো তার হুঁশ জ্ঞান সব চলে গেছে। তো সোফিয়া আর সেখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে বাসায় চলে আসে, কিন্তু বাসায় আসার সময় সে পেছনের দরজা দিয়ে প্রবেশ করছিল। তবে তখনই সে তাদের ঘোড়াশালায় কিছু আওয়াজ শুনতে পায়। এমন আওয়াজ সে আগে কখনো শোনেনি, তাই তার কিছুটা সন্দেহ হয়। কি হয়েছে তা দেখার জন্য সে ধীরে ধীরে ঘোড়াশালার ভেতরে প্রবেশ করে, আর তখনই সেখানে যা দেখে তা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। সে দেখতে পায় আলফা তাদের বাড়ির কাজের লোক এবং ঘোড়াদের দেখাশোনা করার জনির সাথে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। এটা দেখে সে চমকে ওঠে, আর তখনই সে আওয়াজ করলে আলফা এটা দেখতে পেয়ে যায়। এরপরই ঘটে বিপত্তি। সোফিয়া এই ব্যাপারে সবটা তার মাকে জানিয়ে দিয়েছিল। তার মা তখন সেই মুহূর্তে আলফাকে ধরে মারতে শুরু করে, কারণ বিয়ের আগে তো এভাবে কোনো মেয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারে না, এটা তো তাদের আইনের বিরুদ্ধে ছিল। এই জন্য সে আলফাকে প্রচুর মারধর করে আর তাকে শাস্তি স্বরূপ তাদের এই বাসার কাজের লোক বানিয়ে দেয়। অন্যদিকে সোফিয়ার মা জনিকে উলঙ্গ করে অসম্মান করে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এটা দেখে আলফা অনেক বেশি কান্নাকাটি করতে থাকে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না, তাকে সব শাস্তি মাথা পেতে নিতে হয়। আমরা তখন সোফিয়াকে দেখতে পাই, সে সবটা হতে দেখে, কিন্তু তার মাথায় তো শুধু প্রিন্সের কথাই চলছিল। এর জন্য সে শুয়ে শুয়ে সেই রোমান্টিক নোবেল পড়তে থাকে আর আবারও রাজকুমারকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে। এরপর আমাদেরকে কিছু সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই যিনি তার মতো করে নর্মাল জীবনযাপন করছে, তার এত সাজসজ্জা বা এসব কিছু নিয়ে কোনোই মাথা ব্যথা নেই, সে নিজের মতো করেই সময় কাটায়। আর এখন যেহেতু তাদের ঘোড়া দেখাশোনা করার জন্য কেউ নেই, তাই সেই এই কাজের দায়িত্ব নিয়ে নিয়েছে। এদিকে আমাদেরকে আলফাকে দেখানো হয়, সে সোফিয়ার মায়ের দেওয়া শাস্তি অনুযায়ী ঘরের সব কাজ করতে থাকে। এরপর আমরা সোফিয়াকে দেখি, সে এখন আগের থেকে অনেক বেশি চিকন হয়ে গেছে, তাছাড়া আজ তার নাকের ব্যান্ডেজও খুলে ফেলা হয়েছে। তার নাক এখন খুবই সুন্দর হয়ে গেছে, তাকে দেখতে এখন আগের থেকে অনেক বেশি ভালো লাগছে। কিন্তু তখনই আমরা দেখতে পাই বাইরে আলফা গরুর পরিচর্যা করতে করতে গান গাইতে থাকে। সোফিয়া তখন তাকে তার রুমের জানালা দিয়ে এক দৃষ্টিতে দেখতে থাকে। তাকে দেখে মনে হয় যে সে এখন আলফার প্রতি মাত্রাতিরিক্ত জেলাস হয়ে গেছে, তাকে আরো বেশি সুন্দর হতে হবে। সুন্দর হওয়ার ভূত যেন তার মাথা একদম পার্মানেন্টলি বসে গেছে। এরপর আমরা দেখি সে তার মাকে নিয়ে আবারও সেই প্লাস্টিক সার্জনের কাছে যায়, আর আজ সে এখান থেকে তার আইল্যাশ এক্সটেনশন করাবে।
কিন্তু আজকালকার সময় আমরা যেমন এক্সটেনশন দেখে থাকি, এটা মোটেও তেমন ছিল না। এটা তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। আমরা দেখতে পাই সে ডাক্তার সোফিয়ার চোখগুলো টেনে ধরে রাখে। এরপর আরেকজন নার্স এসে সুই সুতা দিয়ে সোফিয়ার চোখের মধ্যে সেলাই করে নকল চোখের পাপড়ি লাগিয়ে দেয়। সোফিয়া তখন অনেক বেশি ব্যথা পাচ্ছিল। সেই ব্যথায় সে জোরে জোরে চিৎকার করতে থাকে। কিন্তু এখানে তো লেখাই আছে যে বিউটি ইজ পেইন, এই জন্য তাকে এত সুন্দর দেখতে হলে এটা মেনে নিতেই হবে, কিচ্ছু করার নেই। এখান থেকে দৃশ্য পরিবর্তন হলে আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। হসপিটাল থেকে আসার পরে সোফিয়ার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। সে রাতে তার বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই সে ঘুমাতে পারছিল না। তখনই আমরা দেখতে পাই তার পেটের মধ্যে থাকা সেই যোগটা আগের থেকে সাইজে অনেক বেশি বড় হয়ে গেছে, আর সেটা এখন তার কাছে খাবার চাইছে। সোফিয়ার চোখও একদম ফুলে গিয়েছিল, আর তার চোখ ব্যান্ডেজ করে দেওয়া হয়েছিল। এই জন্য সোফিয়া তখন চোখে কিছুই দেখতে পাচ্ছিল না। কিন্তু এখন তো তাকে খেতেই হবে, তা না হলে এই জোকের জন্য সে মারাও যেতে পারে। তাই সে তখন কোনোভাবে রান্নাঘরে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কোনো খাবারই খুঁজে পাচ্ছিল না। এদিক ওদিক সব জায়গায় সে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে খাবার খুঁজে পায় না। এইদিকে তখন আমাদেরকে জিনিকে দেখানো হয়। সে তার রুমে শুয়েছিল, কিন্তু তখনই হঠাৎ করে কিছু একটা অনুভূত হয় তার। তাই সে ঘুম থেকে উঠে দেখে তার পিরিয়ড শুরু হয়ে গেছে। এটা দেখে সে তখন অনেক বেশি ঘাবড়ে যায়। এখান থেকে দৃশ্য আবারও আসে সোফিয়ার কাছে। সে কোথাও কোনো খাবার খুঁজে পাচ্ছিল না। কোনো উপায় না থাকায় সে নিজের চোখের ব্যান্ডেজ খুলেই খেয়ে ফেলে। বুঝুন অবস্থা। তবুও তার দেখতে অনেক বেশি অসুবিধা হচ্ছিল, আর তার হাতে লেগে কিছু জিনিস তখন মাটিতে পড়ে যায়। সেই আওয়াজ শুনে তখন আলফা তার হাতে একটা ধারালো অস্ত্র নিয়ে সেদিকে এগিয়ে আসে। সে তো মনে করে যে হয়তো কোনো চোর ঢুকে পড়েছে, কিন্তু সে তখন সেখানে সোফিয়াকে দেখতে পায়। এটা দেখেই সে বুঝতে পারে যে সোফিয়ার অনেক বেশি খিদা লেগেছে। তাই সে তখনই তার কাছে থাকা কিছু খাবার তাকে দিয়ে দেয়। সোফিয়াও তখন তাড়াতাড়ি করে সব খাবার খেয়ে নিচ্ছিল। তাকে দেখে মনে হচ্ছিল যে সে অনেক বছরেও হয়তো কিচ্ছু খায়নি, একেবারে গোগ্রাসে গিলছিল সে। এরপর আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই সোফিয়া সেই ট্রেনিং ক্লাসে গিয়েছিল, কিন্তু কয়েকদিন ধরে আলফা সেখানে যেতে পারছিল না, কারণ তাকে তো তার সৎমা নিজেদের বাসার কাজের লোক বানিয়ে রেখেছিল। তাহলে সে কিভাবে যাবে? তো এই নিয়ে যে মেইন টিচার, অর্থাৎ যে কিনা সোফিয়াকে এর আগে অনেকবার অপমান করেছে, সে তার সাথে থাকা আর একজন টিচারের কাছে আলফার কি খবর সেটা জানতে চায়। সে কেন আসছে না এই ব্যাপারে জানতে চায়। তখন মহিলাটা তাকে বলতে থাকে যে আলফার সৎমা তাকে বলেছে যে আলফা নাকি তার বাবার জন্য অনেক বেশি শোকাহত হয়ে রয়েছে, তাকে তার বিছানা থেকে সরানোই যাচ্ছে না। তাই সে যেন আলফার বদলে সোফিয়াকে সবার সামনে এসে ডান্স করার সুযোগ করে দেয়। ট্রেনারের কাছে এটা তেমন একটা ঠিক বলে মনে হচ্ছিল না, কিন্তু সোফিয়ার কাছে গিয়ে যখন সে খেয়াল করে যে তার ওয়েট আগে থেকে অনেক বেশি কমে গেছে আর তাকে দেখতে আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছে, তখন সে তাকে সবার সামনে ডান্স করার সুযোগ করে দেয়। মরিয়মও তখন এটা দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। এরপর দৃশ্য চলে যায় রাতের বেলা। আমাদেরকে সোফিয়াকে দেখানো হয়। সে তার গোসলখানায় বসে গোসল করছিল। তখনই সেখানে সেই রোমান্টিক নোবেলের বইটাও সে পড়তে থাকে। সেই সময় আবার আলফা তার জন্য খাবার নিয়ে যায়। সে তাকে খাবার খাইয়ে দিতে থাকে, আর তার হয়ে তাকে বইটিও পড়ে শোনাতে থাকে। এটা করার সময় আলফা সোফিয়ার গায়ের উপরে অনেকগুলো চুলের একটা গোছা দেখতে পায়। এরপর দেখানো হয় খাইয়ে দেওয়া শেষে সোফিয়া আলফাকে বলতে থাকে যে সে যেন তার চুলগুলো আঁচড়ে দেয়, কিন্তু তখন আলফা সোফিয়ার কাছ থেকে চিরুনি নিয়ে নেয় আর বলতে থাকে যে এটা তার চিরুনি ছিল, সে এটা নিয়ে যাচ্ছে, কারণ তার মনে হয় না যে সোফিয়ার আর চিরুনির প্রয়োজন হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। সোফিয়া তখন নিজের চুলগুলো ধরে দেখতে থাকে। তার হাতে তখন অনেকগুলো চুল মাথা থেকে খুলে চলে আসে। এটা দেখে সে অনেক বেশি ঘাবড়ে যায় যে এটা তার সাথে কি হচ্ছে। এরপর আমাদেরকে দেখানো হয় রাতের বেলা সে তার বিছানায় ঘুমিয়েছিল। তখনই হঠাৎ করে তার মা তার কাছে আসে আর তাকে ঘুম থেকে উঠিয়ে বলতে থাকে যে তার জন্য সে অনেক সুন্দর একটা সারপ্রাইজ দিয়ে এসেছে। সে যেন তাড়াতাড়ি করে তার জামা খুলে ফেলে। সোফিয়া তো ঘুমের মধ্যেই ছিল, এই জন্য তার মা তাকে জামা খুলতে বললে সে অনায়াসে জামা খুলে ফেলে। কিন্তু তখনই চোখ মেলে সে দেখতে পায় তার সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। এটা দেখেই তো তৎক্ষণাৎ সে অনেক বেশি ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি করে আবারও তার জামা পরে নেয়। এখানে যে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না। সে তো অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। তখনই লোকটি তার সামনে খুবই সুন্দর একটা বল গাউন উপস্থাপন করে। এটা দেখেই তো সোফিয়ার চোখ জল জল করতে থাকে। এত সুন্দর গাউন সে আগে কখনো দেখেনি। তাছাড়া তার মা তাকে বলতে থাকে
যে সে কল্পনাও করতে পারছে না যে গাউনের জন্য তাকে প্রাইজ হিসেবে কি দিতে হয়েছে। সোফিয়া তো আর কিচ্ছু কথা না শুনে তাড়াতাড়ি করে গাউনটি নিজের গায়ে ধরে দেখতে থাকে। তাকে এটা পরিয়ে দেওয়ার জন্য সোফিয়ার মা সেখানে আলফাকে ডেকে দেয়। আলফা তাকে সেই জামাটি পরিয়ে দিতে থাকে। তখন যে লোক এই গাউন ডিজাইন করেছিল আর এখানে এনেছিল সেই লোকের নজর পড়ে আলফার উপর। সে তো এবার তার কাছে চলে যায় আর এরপর আলফাকে জোর করে কিস করতে থাকে। তাছাড়া তার সাথে অনেক খারাপ আচরণও করতে থাকে। আলফা তখন কোনো রকমে নিজেকে তার থেকে ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় লোকটি সোফিয়ার কাছে আসে আর তার জামা ঠিক করে দেয়। কিন্তু সে তার চুলের দিকে তাকালে খেয়াল করে যে সোফিয়ার মাথার বিভিন্ন জায়গা থেকে চুল উঠে গেছে। এটা দেখে তখন সোফিয়ার মা অনেক বেশি প্যানিক করতে থাকে, কিন্তু লোকটা তাদেরকে ঘাবড়াতে মানা করে। সে কোনো ব্যবস্থা করবে বলে জানায়। এরপরই সে তার ব্যাগের মধ্যে থেকে খুব সুন্দর একটা উইগ বের করে আনে আর সোফিয়ার মাথায় পরিয়ে দেয়। তাকে দেখতে তখন অনেক বেশি সুন্দর লাগছিল, বোঝাই যাচ্ছিল না এটা নকল চুল। এই কাজ শেষে লোকটি সোফিয়ার মায়ের কাছে তার রুম কোথায় সেটা জিজ্ঞেস করে। অর্থাৎ সোফিয়ার মা এই লোকের কাছে নিজের শরীর বিক্রি করে দিয়েছিল আর এর বিনিময়েই সে সোফিয়ার জন্য এই জামাটি কিনেছিল, যাতে করে সোফিয়া এটা বলরুমে পড়ে যেতে পারে। মানে সে যে কোনো ভাবেই হোক তার মেয়েকে প্রিন্সের সাথে বিয়ে দিয়েই ছাড়বে। তার জন্য যা করার হয় সে করবে। তারা এতটাই ডেসপারেট যে নিজের শরীর বিক্রি করতেও একটুও দ্বিধা করল না। এরপর আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। সোফিয়ার তো অনেক বেশি খিদা লেগে গিয়েছিল, এই জন্য সে রান্নাঘর থেকে খাবার নিয়ে সিঁড়ি ঘরে বসে খেতে থাকে। অন্যদিকে আমরা তখন আলফাকে দেখতে পাই। সে তার সুন্দর নীল রঙের একটা গাউন অনেক আগেই আলাদা করে সরিয়ে রেখেছিল। এই গাউনটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। এটা তার অনেক পছন্দের গাউন ছিল। তাছাড়া তার সাথে খুব সুন্দর একটা জুতাও ছিল। এটা নিয়ে সে তখন খুব চুপি চুপি নিজের রুমের দিকে যেতে থাকে, কারণ কালকেই হলো সেই বিশেষ দিন। অর্থাৎ কালকেই তাদের সবার রাজপ্রাসাদে যেতে হবে আর রাজকুমারের সাথে দেখা করতে হবে। তাই তাকে তো অবশ্যই সুন্দর করে যেতে হবে। কিন্তু সে যখন যাবে তখনই সোফিয়া তাকে দেখে ফেলে, তার হাতে এই গাউনটা সহ ধরে ফেলে। সে তো কোনোভাবেই আলফাকে বলরুমে যেতে দিবে না, কারণ আলফাকে দেখলে প্রিন্স কখনোই তাকে পছন্দ করবে না। তাই সে তখন আলফার হাত থেকে ড্রেসটা ছিনিয়ে নিয়ে সেটাকে ছিঁড়ে ফেলতে থাকে। তখনই তার মা সেখানে চলে আসে। আলফা তখন খুব কষ্ট পায়, কাঁদতে কাঁদতে সে তার রুমে চলে যায়। আর সোফিয়া তো তখন একদমই পাগল হয়ে গিয়েছিল। সে তার মাকে শয়তানি হাসি হেসে বলতে থাকে যে আলফার জামা সে ছিঁড়ে ফেলেছে, সে আর কোনোভাবেই বলরুমে যেতে পারবে না। তার মা তখন তাকে শান্ত করে, এরপর তাকে ঘুমানোর জন্য বলতে থাকে, না হলে তো তার চেহারা খারাপ হয়ে যাবে। তবে ঘুমানোর আগে সে সোফিয়াকে একটা ওষুধ খাইয়ে দেয়। হয়তো এটাও আরো বেশি সুন্দর হওয়ার ওষুধ ছিল। সুন্দর হওয়ার নেশায় এরা তো যেন পাগল হয়ে গেছে। এরপরই আমাদেরকে আলফাকে দেখানো হয়। তার জামা এভাবে ছিঁড়ে দেওয়ার জন্য সে তার বাবার লাশের কাছে যায় আর সেখানে গিয়ে তার মায়ের কথা মনে করতে করতে খুব কান্না করতে থাকে। তার বাবার লাশের অবস্থা তো এখন খুবই জঘন্য হয়ে গিয়েছিল। গুটি পোকা তার শরীর খেয়ে খেয়ে প্রায় নিঃশেষ করে দিচ্ছে। আলফা তখন প্রচন্ড কান্নাকাটি করতে থাকে যে তার জীবনটা হঠাৎ করে কিরকম হয়ে গেল। তবে সেই সময় হঠাৎ সে সেখানে একটা আলো দেখতে পায় আর উপরে তাকিয়ে দেখে তার সামনে তার মা দাঁড়িয়ে আছে। এটা দেখেই সে তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। তার মায়ের আত্মা এখানে তাকে সাহায্য করার জন্য এসেছিল। তখনই দেখা যায় একটা অলৌকিক ঘটনা ঘটে। আলফার বাবার শরীরে থাকা সেই গুটি পোকাগুলো একত্রিত হয়ে আলফার জামাটি যেখান যেখান থেকে ছিঁড়ে গেছে সেই জায়গাগুলো পূরণ করে দিতে থাকে আর সেটাকে একদম নতুনের মতো বানিয়ে ফেলে। তাছাড়া আলফার মা তাকে আরো বলতে থাকে যে কাল রাতে তার রাজপ্রাসাদে যাওয়ার জন্য তাদের বাগানে থাকা বড় কুমড়োটা একটা ঘোড়ার গাড়িতে পরিণত হবে। আর তাছাড়া তাকে যেন কেউ চিনতে না পারে এই জন্য সে একটা মুখোশও পরে যাবে। এভাবেই সে ওই বলরুমে পৌঁছাতে পারবে। আলফা তো তখন এইসব শুনে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। আজই ছিল সেই বিশেষ দিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যায় সোফিয়া রেডি হতে থাকে। সুন্দর করে উইগ পরে রেডি হয়ে সে রাজপ্রাসাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর সেখানে যাওয়ার আগে আলফা কি করছে না করছে তাও সে লক্ষ্য করে। সে দেখে আলফা রোজকার মতোই তার কাজ করে যাচ্ছে। সে তখন নিশ্চিত হয় যে যাক, আলফা তাহলে বলরুম পার্টিতে যাচ্ছে না। এটা দেখেই সে প্রাসাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার সময়ও সে শুধু রাজকুমারের স্বপ্নই দেখতে থাকে। আর এই স্বপ্ন দেখতে দেখতেই সে তার মায়ের সাথে রাজপ্রাসাদে এসে পৌঁছায়।
সেখানে গিয়ে এক এক করে সব মেয়েদের নাম ডাকা হচ্ছিল আর তাদের পরিচয় দেয়া হচ্ছিল। তখনই আমরা দেখতে পাই কিছুক্ষণ পরেই সোফিয়ার নাম ডেকে নেওয়া হবে। সোফিয়া তো তখন অনেক বেশি নার্ভাস ছিল, কিন্তু দেখানো হয় তার মা তাকে অনেক সাহস দিতে থাকে। তাছাড়া সে তো সোফিয়াকে তার পোষা কুকুর বানিয়ে ফেলেছিল, যার জন্য সোফিয়া তার মায়ের কথা মতোই সবটা করছিল। এরপর দেখানো হয় সোফিয়ার নাম ডাকা হয়। সোফিয়াকে দেখেই তো তখন সেখানে থাকা সবাই অনেক বেশি মুগ্ধ হয়ে যায়, কারণ তাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর রাজকুমারের তো তার দিক থেকে নজরই সরছিল না। তাছাড়া তার সেই বেয়াদব দুটো বন্ধুও তার কানের কাছে গিয়ে বলতে থাকে যে এই মেয়েটা সব দিক থেকে অনেক বেশি পারফেক্ট, তার তো একেই চুজ করা উচিত। রাজকুমারও তখন এক দৃষ্টিতে সোফিয়ার দিকে তাকিয়ে থাকে। এরপর আমাদেরকে দেখানো হয় রাজকুমারের জন্য সিলেক্ট করা কিছু মেয়ে নৃত্য প্রদর্শন করবে। সোফিয়া তখন সবার সামনে দাঁড়িয়ে রাজকুমারের জন্য ডান্স করতে থাকে। রাজকুমার তো তখন আরো বেশি মুগ্ধ হয়ে যায়, কারণ সে আসলেই অনেক সুন্দর করে নাচছিল। এরপর দেখানো হয় রাজকুমার এখন বল ডান্সের জন্য এই সবগুলো মেয়ের মধ্যে থেকে একটা মেয়েকে নির্বাচন করে নিবে। সোফিয়া তখন অনেক বেশি নার্ভাস ছিল যে না জানি এখন কি হতে চলেছে, রাজকুমার কি আসলেই তাকে সিলেক্ট করবে। কিন্তু দেখানো হয় রাজকুমার আর কারো দিকে না তাকিয়ে সোজা সোফিয়ার কাছে চলে যায় আর তাকে ডান্স করার জন্য নির্বাচন করে। সোফিয়া তো তখন অনেক বেশি খুশি ছিল, তার কাছে তো এই সবকিছু অবিশ্বাস্য বলে মনে হচ্ছিল। রাজকুমার তাকে কখনো পছন্দ করবে তা তো সে কল্পনাও করেনি। যাক, তারা দুজন তখন খুবই সুন্দর করে ডান্স করতে থাকে, কিন্তু তখনই সব আশায় পানি ফেলে দিয়ে সেখানে আলফা মুখোশ পরে তার সুন্দর গাউন পরে উপস্থিত হয়। কেউ তখন তাকে চিনতে পারে না, কিন্তু রাজকুমারের তো আলফাকে দেখে আর কারো কথাই মাথায় থাকে না। সে তো তার দিকে একেবারে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকে, কারণ আলফা তো আসলেই দেখতে অনেক বেশি সুন্দর ছিল। তার সৌন্দর্যের কাছে যে কেউ হার মানবে। তো এরপরই সে সরাসরি চলে যায় আলফার কাছে, তার সাথে সে বেশ সুন্দর করে ডান্স করতে শুরু করে। আলফাও এতে বেশ খুশি ছিল, কিন্তু সোফিয়া তো কিছুতেই এটা মেনে নিতে পারছিল না। তার তো প্রচন্ড রাগ হচ্ছিল, কারণ সে সুন্দর হওয়ার জন্য কত কষ্টই না সহ্য করেছে, আর এখন রাজকুমারের কাছে এসেও রাজকুমার আলফার কাছে চলে গেল। তার তখন অনেক বেশি খারাপ লাগছিল, তাই সে অঝরে কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে দৌড়ে দূরে চলে যায়। তখনই দেখা যায় তার পেটে থাকা সেই যোগের জন্য তার অনেক বেশি বমি হতে থাকে। তার এখনই খাবারের প্রয়োজন। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখনই তার মা তার কাছে আসে আর তাকে শান্ত করে। এরপর বলতে থাকে যে প্রিন্স হাতছাড়া হয়েছে তাতে কি হয়েছে, ভাগ্য তো তাকে মেনে নিতেই হবে। কিন্তু রাজকুমার ছাড়াও এখানে অনেক ধনী ছেলেরা এসেছে, সে যেন তাদের কারো সাথেই ডান্স করে আর তাদের মধ্যেই কোনো একজনকে পটানোর চেষ্টা করে, তাহলেই তো হয়ে গেল। কেননা সে এখন যথেষ্ট সুন্দরী। সোফিয়ার কাছেও তখন করার আর কিছুই ছিল না, তাই সে তখন সেখানে আসা অন্যান্য ছেলেগুলোর সাথেই ডান্স করতে থাকে। কিন্তু তার অনেক বেশি খারাপ লাগছিল। একটা সময় তো সে অসুস্থই হয়ে পড়ে। তবুও তার মায়ের ইচ্ছা পূরণ করার জন্য তাকে তো এটা করতেই হবে, কাউকে না কাউকে তো তাকে পটাতেই হবে। তাই তার খুব কষ্ট হলেও সে তার চেষ্টা চালিয়ে যায়। এরপর দেখানো হয় যখন ডান্স শেষ হয়ে যায় তখন লাস্ট স্টেপে গিয়ে প্রত্যেকটা মেয়ে তাদের পার্টনারের হাতে ভর করে বেন্ড হয়ে উপরের দিকে তাকায়। সবাই এটা যখন করছিল তখনই আলফার মাস্ক খুলে যায় আর রাজপ্রাসাদের উপরে লেগে থাকা মার্বেলে সোফিয়া আলফার চেহারা দেখে ফেলে। সে খুব স্পষ্টভাবে তার চেহারা দেখতে পেয়েছিল। সে তো এতক্ষণ বুঝতে পারেনি যে এটাই আলফা। এখন সে শিওর হয়ে গেছে। আলফাও তখন বুঝে ফেলে যে সোফিয়া তাকে দেখে ফেলেছে, তাই সে অনেক বেশি ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি করে রাজকুমারের সাথে আর কোনো কথা না বলে সেখান থেকে দৌড়ে চলে যেতে থাকে। রাজকুমারও তখন বুঝতে পারে না যে হুট করে তার কি হলো, তাই সেও তখন আলফার পেছন পেছন দৌড়াতে শুরু করে। সেখান থেকে পালাতে গিয়ে দেখা যায় আলফার পা থেকে একটা জুতো সেখানেই পড়ে যায়, কিন্তু সে সেটা না নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাজকুমার তখন সেই জুতোটা হাতে পায় আর সেটা নিয়ে এসে সবাইকে বলতে থাকে যে সে তার জীবন সঙ্গিনী পেয়ে গেছে। এই জুতা যেই মেয়ের পায়ে লাগবে সে তাকেই তার জীবন সঙ্গী বানাবে। সোফিয়া তো এর কোনো কিছুই মেনে নিতে পারছিল না, তার অনেক বেশি খারাপ লাগছিল। বাসায় আসার সময় সে রাস্তায় অনেক বেশি চিৎকার চেঁচামেচি করতে থাকে। সে রীতিমতো একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। আজ আলফার জন্য সে তার স্বপ্ন পূরণ করতে পারল না, এই নিয়ে সে রাগ দেখাতে থাকে। এই কয়েকটা মাস ধরে সে এত পরিশ্রম করলো, এত কষ্ট সহ্য করলো, আর তার পরিণতি কিনা এই হলো। তো সে বাসায় গিয়ে আর অত্যাধিক পরিমাণে পাগল হয়ে যায়। সে দৌড়ে আলফার কাছে ছুরি নিয়ে যায়
আর তাকে বলতে থাকে যে সে যেন তার আর একটা জুতা তাকে দিয়ে দেয়। সে কোনোভাবেই তার কাছ থেকে রাজকুমারকে তাকে ছিনিয়ে নিতে দিবে না। সে রাজকুমারকে পাওয়ার জন্য এত কষ্ট করেছে, আলফা কেন শেষে এসে তাকে ছিনিয়ে নিবে? আলফা তখন তাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু যখন সে দেখে সোফিয়া একদমই পাগল হয়ে গেছে, তখন সে আর কোনো ঝামেলা না করে তাকে জুতোটি দিয়ে দেয়। আর তাদের এই ঝামেলার আওয়াজ শুনে তখন তাদের মা তাদের রুম থেকে বেরিয়ে আসে যে এখানে হচ্ছেটা কি। তখনই আমরা দেখতে পাই তার মেয়ের কি হলো না হলো তাতে তার কিছুই যায় আসছে না। সে তো তখন তার নতুন বয়ফ্রেন্ডের সাথে বিজি ছিল, আর তাদের চিৎকার চেঁচামেচিতে তার ডিস্টার্ব হচ্ছিল। এই জন্য সে সোফিয়াকে নর্মালি বলতে থাকে যে সে যেন তাড়াতাড়ি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে, এত চিৎকার চেঁচামেচি যেন না করে। সোফিয়ার অবস্থা তখন একদমই খারাপ ছিল, সে তার মায়ের আচরণও বুঝতে পারছিল না, কিন্তু তার মা তাকে কোনো রকম পাত্তা না দিয়ে তার রুমে চলে যায়। সোফিয়াও তখন সেখান থেকে তার রুমে চলে আসে। সেখানে এসে সে একদমই পাগলের মতো বসে থাকে। এরপর সে আলফার পায়ের জুতোর সাথে নিজের পা মেলানোর চেষ্টা করে, কিন্তু দেখে তার পা তো আলফার পায়ের থেকে অনেক বেশি বড়। সে তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। আর তখনই তার মাথায় খুবই জঘন্য একটা বুদ্ধি আসে। সে তার কাছে থাকা ছুরিটা দিয়ে নিজের পাটাই কেটে ফেলতে চায়। আর শুধু চায় না, সে তৎক্ষণাৎ তার পায়ের আঙুলগুলো ছুরি দিয়ে কেটে ফেলে। ব্যথায় সে জোরে জোরে চিৎকার করে ওঠে। সেখানে তো রক্তের বন্যা বয়ে যাচ্ছিল। তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। সেই সময় তার ছোট বোন জিনি তার কাছে দৌড়ে আসে। সে তার বোনের এই অবস্থা দেখে কি করবে কিছুই বুঝতে পারছিল না, তাই সে তাদের মাকে ডেকে আনে। কিন্তু সে তো তখন সোফিয়াকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার বদলে বলতে থাকে যে তার পা এভাবে ছোট করার আইডিয়া খুবই ভালো ছিল, কিন্তু সে ভুল করে অন্য পা কেটে ফেলেছে, তাকে তো ডান পা কাটতে হতো। জিনি তখন এ কথা শুনে কোনো কিছু বলার মতো ভাষাই খুঁজে পাচ্ছিল না যে একজন মা এভাবে কিভাবে বলতে পারে। তার তখন তাদের উপর অনেক বেশি ঘৃণা হয়। সে তার মাকে এমনটা করার জন্য মানা করতে থাকে, কিন্তু তার মা কোনো কথাই শোনে না। জিনিও তখন সেখান থেকে চলে যায়। এরপর সোফিয়ার মা সোফিয়ার অন্য একটা পা সমানভাবে কেটে দেয়। সোফিয়া এত বেশি দুর্বল হয়ে গিয়েছিল যেই যন্ত্রণায় সে চিৎকার যে করবে সেটুকুও সে করতে পারছিল না। আর তখনই আমাদেরকে দেখানো হয় সোফিয়া সেই অচেতন অবস্থাতেও স্বপ্ন দেখছে। সে দেখছে পরবর্তী দিন রাজকুমার এখানে এসেছে আর তার পায়ে জুতো লেগে গিয়েছে। এর জন্য রাজকুমার তাকে কোলে করে তার জীবন সঙ্গিনী করার জন্য রাজপ্রাসাদে নিয়ে যাচ্ছে। কিন্তু তখনই দেখানো হয় সকালে সোফিয়ার ঘুম ভাঙে, আর সে তখন লক্ষ্য করে যে তার পা ব্যান্ডেজ করে রাখা হয়েছে, আর সেখান থেকে এখনো পর্যন্ত অনবরত রক্ত বেরিয়ে যাচ্ছে। সে ঠিকমতো এই পা দিয়ে হাঁটতেও পারবে না। আর তখনই সে লক্ষ্য করে যে বাইরে রাজকুমার তার লোকেদেরকে নিয়ে চলে এসেছে। তাই তখনই সোফিয়া তাড়াতাড়ি করে সেদিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সেই পা নিয়ে চলতে পারছিল না। তবুও তাকে যেতেই হবে। সেই পা নিয়ে সিঁড়ি থেকে যেতে লাগলে সেখান থেকে নিচে পড়ে যায়। তারপরেও কোনো মতে কষ্ট করতে করতে সে রাজকুমার পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু তখনই সে দেখতে পায় আলফা অলরেডি রাজকুমারের কাছে চলে গেছে, আর জুতাটা তার পায়েও লেগে গিয়েছিল। এর জন্য রাজকুমার বুঝতে পেরে যায় যে এটাই হলো তার জীবন সঙ্গিনী। সে তখন আলফাকে তার কোলে করে রাজপ্রাসাদে নিয়ে যায়। বেচারি সোফিয়া তো তখন সেখানে বসেই কান্নাকাটি করতে থাকে। কি হলো এত কিছু করে? সে তো নিজেকে একদমই শেষ করে ফেলেছিল। যে রূপের পেছনে সে এত কিছু করলো, এত পরিশ্রম করলো, এখন এসে না থাকলো সেই রূপ, আর না সে পেল তার স্বপ্নের রাজকুমারকে। এই নিয়ে সে কাঁদতে থাকলে জিনি তার কাছে আসে। সে তাকে নিয়ে তার রুমে যায়। এরপর বলতে থাকে যে অনেক হয়েছে, সে অনেক কিছু করেছে, এখন সে যেন তার ভেতর থেকে সেই যোগটাকে বের করার জন্য সেই ট্রেনারের দেওয়া অ্যান্টিডটটা খেয়ে নেয়। সোফিয়াও তখন তার কথা মেনে নেয়। আর তখনই তার গালের মধ্যে থেকে বিশাল সাইজের যোগ বেরিয়ে আসতে থাকে। যিনি টেনে সেটাকে বের করতে থাকে, কিন্তু সেটা সাইজ দেখে তারা দুজনেই অনেক বেশি অবাক হয়ে যায়। সেটা প্রায় 20 ফুটের একটা যোগ ছিল। সবটা বেরিয়ে আসার পর সোফিয়া তখন কিছুটা স্বস্তি পায়। যিনি তখন তাড়াতাড়ি করে তাকে কোনোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর বলে যে তারা দুজন এখন এখান থেকে পালিয়ে যাবে, কারণ তাদের মা তাদেরকে নিয়ে কোনো চিন্তা করে না, তাদেরকে দিয়ে শুধু স্বার্থ উদ্ধারের চেষ্টা করে। আর এতদিনে সোফিয়াও এই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছিল। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে জিনির সাথে বাসা থেকে চুপি চুপি বের হয়ে যায়। এরপর তাদের ঘোড়ায় চড়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর এদিকে আমরা দেখতে পাই যাওয়ার আগে তারা সেই যোগটিকে মেরে ফেলে সেটা কাকের খাবার হিসেবে রেখে গিয়েছিল। আর এই দৃশ্যের সাথেই এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এর মাধ্যমে এটাই বোঝা যায় অতিরিক্ত লোভ লালসা কখনোই ভালো কিছু বয়ে আনে না। সোফিয়া যেমন সৌন্দর্যের লোভে নিজের সবকিছু শেষ করে দিয়েছে, এমন সৌন্দর্য দিয়ে লাভটা কি?
আর সৌন্দর্য তো কখনোই স্থায়ী নয়, মনের সৌন্দর্যটাই হলো আসল সৌন্দর্য। তাই বাইরের সৌন্দর্য বৃদ্ধি করার আগে নিজেকে ভেতর থেকে সুন্দর করে তুলতে হবে, কারণ সেটাই মানুষের আসল সৌন্দর্য। যাক, এই তো ছিল আজকের গল্প। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।